আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এনসিপির নেতা এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত চমক সৃষ্টিকারী একটা ইনফরমেশন দিয়েছেন, বলা যায় ফাঁস করেছেন। এবং পাশাপাশি বর্তমান যে বিএনপি সরকার, সেই সরকারের ব্যাপারেও একটা মারাত্মক অভিযোগ উত্থাপন করেছেন। এবং তার এই অভিযোগ কিন্তু একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা দিয়েছিল, যেটাকে ডক্টর ইউনূস ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন বলে ভাবতে এবং বলতে ভালোবাসেন, সেই নির্বাচনের যথার্থতা নিয়েও কিন্তু তিনি একটা প্রশ্ন প্রকারান্তরে তুলেছেন। এবং এই বিষয়টা হলো কি, এক কথায় যদি বলি তাহলে বলবো আমরা ডিপ স্টেট। উনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এদের সঙ্গে ডিপ স্টেটের কথা হয়েছিল এবং ডিপ স্টেট অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দিয়েছিলেন যে তারা যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। মানে ব্যাপারটা এমন ছিল, যেহেতু আওয়ামী লীগের ক্ষমতা 2029 সাল পর্যন্ত থাকার কথা ছিল, তারা 2024-এ নির্বাচিত হয়েছে, অতএব আওয়ামী লীগ সরকারের বাকি সময়টা অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্বে থাকেন, এই প্রস্তাবটা ডিপ স্টেটের কাছ থেকে এসেছিল। দেখুন, এই যে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা একবার শুনেছিলাম একদম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ওই সরকারের যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা ছিলেন তার কণ্ঠে উনি একবার উচ্চারণ করেছিলেন যে আমরা ওই পর্যন্ত ক্ষমতায় থাকব। তারপর এটা নিয়ে নানা শোরগোল, কথাবার্তা, সমালোচনা হওয়ার পর ওই কথাতে আর কেউ শোনা যায়নি। কিন্তু আমার একটা মনে হচ্ছে এখন, যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্য সঠিক হয়ে থাকে, তাহলে ওই ধর্ম উপদেষ্টা সাহেব উনি কি এই ডিপ স্টেটের কথার উপর নির্ভর করে ওই কথাটা তখন প্রচার করা শুরু করেছিলেন? এই প্রশ্নটা থাকলো, এই প্রশ্নটা আপনারা পরবর্তী সময়ে এর অনুসন্ধান করবেন। কিন্তু তার আগে আমরা বুঝে নেই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন। বৃহস্পতিবার দিন বিকেলে উনি রাজধানীর বাংলা মোটরে ওনাদের যে একটা অফিস আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বিশেষ আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এবং বক্তব্য দিতে যেয়ে তিনি কি বলেছিলেন সেটা আমি আপনাদের হুবহু পড়ে শোনাতে চাই, তাহলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে, বলবেন যে আমি ওই কথাটা বলিনি, ওটা বলেছি। কাজে আমি হুবহু বলি, আমি প্রথম আলো পত্রিকা থেকে নিয়েছি। সেখানে উনি কী লিখেছেন, তিনি বলেছিলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। এবং তিনি আরও বলেন, ওনার আরেকটা বাক্য আমি আরেকটা বিষয় কিছু কথা, কয়েকটা বাক্য আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, এটা দরকার। সেখানে বলা হয়েছে তাদের, মানে ডিপ স্টেটের, তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরা রোডম্যাপ করেও নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে যদি লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। মানে ডিপসে তাদের এই প্ল্যানগুলো দিয়ে দিয়েছিল। দেখেন, এখানে কিন্তু কতগুলি বিষয় আছে, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু আমি একটা জিনিস একটু বলতে চাই যে তারা যে রোডম্যাপটা নিয়ে এসেছিল, সেই রোডম্যাপের মধ্যে যে কথাগুলি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উচ্চারণ করলেন, সেখান থেকে দুই একটা শব্দ আপনাদেরকে আমি, দুই একটা লাইন আপনাদেরকে আবার একটু রিপিট করি। দেখেন, উনি কিন্তু এক জায়গায় বলেছেন যে কিভাবে
মানে একটা আদালতের সাজাকে দীর্ঘায়িত করা যায়, ওই ডেট দিয়ে দিয়ে এই কথা কিন্তু উল্লেখ করেছে এখানে। এই যে যেমন তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। এই যে একটা কথা না, যে আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়, তার মানে হচ্ছে এই জায়গাটা আমি ধরছি এই কারণে যে দেখেন একজন মানুষ, তাকে আপনি মামলা দিয়ে কত রকম হয়রানি করতে পারেন, এবং সেটা কে করে? রাষ্ট্র করে, সরকার করে। আমাদের সরকারগুলো এই ধরনের আকাম কুকাম করে। এটা কি কোনো ন্যায় নীতির কথা হলো? আমি কেবল ওই সরকারের কথা বলছি না, আমি সব সরকারের কথাই বলছি। তারা এই যে মামলার ডেটটা মিথ্যা মামলা দিয়ে ঘুরিয়ে সময় ক্ষেপণ করা, এবং ওটা করলে পরে তো তারেক রহমানও নির্বাচন অংশ নিতে পারতেন না, এই কথাটাই বলতে যাচ্ছে সে। এখন এটা ডিপ স্টেট আদৌ বলেছে কি না, নাকি আসিফ সাহেব বানিয়ে বলছেন, এটা তো আমি আর জানি না। বাট ওনাদের মাথায় যেটা এসেছে এটা আমি বুঝতে পারছি। মানে এটা ডিপ স্টেট তাদেরকে কীভাবে বলছে, কেন বলছে, এটা আমার কাছে কিন্তু আসলে এখন পর্যন্ত গ্রহণযোগ্য না। আমি আমার প্রশ্নগুলো আরেকটু পরে করতে চাই। আসিফ মাহমুদের আরেকটা আপনার বিষয় নিয়ে আলোচনাটা আমি একটু বলতে চাই। ওইখানে উনি বলেছিলেন, ওই অনুষ্ঠানেই বলেছিলেন, তিনি বলেছিলেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে আছেন। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ডক্টর খলিলুর রহমানের কথা বলা হচ্ছে, তাই না? এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে। যাদেরকে তারা বিএনপি সরকার এখন পুরস্কৃত করলো, তাদেরকে ব্যবহার করেছে। দেখেন, আমি আগেও বলেছি, বহুবার বলেছি, মন্ত্রী পরিষদ এটা কিন্তু আসলে তারেক রহমান সাহেব নিজে নির্ধারণ করেছেন। এটাই পার্লামেন্টারি সিস্টেম, গভর্নমেন্টের নিয়ম, যে প্রধানমন্ত্রী ঠিক করেন যে কাকে কোন মন্ত্রিত্ব দিবেন। তার মানে ডক্টর খলিলুর রহমানকে নেওয়া এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চয়েস বলে আমি মনে করি, এখনও মনে করি। আমি যদি অন্য কোনো চয়েস থাকে, কারো চাপ থাকে, তবু আমি বলবো সেই চাপের কাছে নতি স্বীকার যেটা করেছেন এটা প্রধানমন্ত্রী করেছেন। কেন করেছেন আমি জানি না, বাট আমার কাছে এটা ভালো লাগেনি। এটা আমি আগে যেদিন ওনাকে নিয়োগ দিয়েছি সেই দিনই বলছি, এবং তখন আমি এটাও বলেছিলাম এই জন্য আপনাকে পরবর্তী সময়ে অনেক কথা শুনতে হবে। এই যে কথা শুরু হয়ে গেল, কিন্তু কথা কিন্তু শুরু হয়ে গেল। আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু এই কথাটাই বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ডকে ইন্টারিম সরকার, যে এই অন্তর্বর্তী সরকার, তারা বাধাগ্রস্ত করেছে, নষ্ট করেছে। কেন নষ্ট করেছে? বিএনপিকে জেতানোর জন্য, এবং তার পুরস্কার বিএনপি দিয়েছে। আমি জানি না অন্য কোনো উপদেষ্টা আবার এই 11 দলীয় জোট যেটা মধ্যে আসিফ মাহমুদ সাহেবরা ছিলেন, জামাত ছিল, ওই জোটকেও হেল্প করেছে কিনা জানি না। জানতে পারতাম যদি তারা ক্ষমতায় আসতো তাহলে হয়তো তারাও ওরকম কাউকে মন্ত্রী বানাতো কিনা, তাহলে হয়তো বুঝতে পারতাম। কিন্তু এই যে অভিযোগটা উনি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন সক্রিয় সদস্য এবং পাওয়ারফুল মেম্বার ছিলেন, উনি অনেক দিন ছিলেন, শেষ দিকে এসে উনি নির্বাচনের তফসিল ঘোষণার পরে রিজাইন করেছেন। এর আগে সবই তো উনি জানেন। তাহলে বিএনপির জন্য এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। এই অভিযোগ বিএনপি কীভাবে সলভ করবে আমি জানি না। বিএনপি কীভাবে এই অভিযোগের জবাব দেবে? যতদিন যাবে এই জবাব যতদিন বিএনপি না দিবে ততদিন পর্যন্ত এই অভিযোগটা কিন্তু ফুলে ফেপে বাড়তে থাকবে। আমি রাজনীতিবিদদের বলি, সরকারকে বলি, দেখেন আপনাদের প্রত্যেকটা কথা নিয়ে মানুষ কথা বলে, মানুষ আলোচনা করে, মানুষ প্রত্যেকটা কথার ব্যাখ্যা জানতে চায়। আপনি যদি ব্যাখ্যা দিতে না পারেন আপনার ব্যর্থতা, কিন্তু এই ব্যর্থতার জন্য আপনাকে কিন্তু একদিন ভুগতে হবে। যা হোক, আমি ওই লাইনে যাচ্ছি না, আমি আরেকটু প্রশ্ন আসি। এখন প্রশ্ন হচ্ছে এই ডিপ স্টেট কারা? দিস ইজ দ্য বার্নিং পয়েন্ট। ডিপ স্টেট কারা? তার আগে বরং আপনার সঙ্গে একটা আলাপ করে নিই, আসলে ডিপ স্টেট বিষয়টা কি। আসলে এটা বুঝি ডিপ স্টেট কি। আমি ডিপ স্টেটের একটা মোটামুটি ব্যাখ্যা উইকিপিডিয়া ঘেটে বের করেছি, আপনাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে ডিপ স্টেট বলতে রাষ্ট্রের ভেতরে থাকা এমন একটি প্রভাবশালী, অনির্বাচিত এবং গোপন নেটওয়ার্ককে বোঝায়, যারা নির্বাচিত সরকার বা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার বাইরে থেকে নিজস্ব এজেন্ডা অনুযায়ী রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। তাহলে যদি নির্বাচিত নয়, কিন্তু বুঝেন অনির্বাচিত,
মানে যে যে সরকারকে আপনারা দেখেন, আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকারও অনির্বাচিত, এটাও ডিপ স্টেটের মাধ্যমে হয়তো আসছে। তো মানলাম ওটা একটা সরকার, দৃশ্যমান সরকার। তো এই দৃশ্যমান সরকারের বাইরে আরেকটা পাওয়ার যা নাকি সরকারকে চালায়, এবং এরা কারা সেটাও আমি যেটা পেয়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করি। এরা মূলত সামরিক, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র বা শক্তিশালী কর্পোরেট চক্রের সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? একটা হলো সামরিক, একটা গোয়েন্দা সংস্থা, একটা আমলাতন্ত্র, আর একটা হলো শক্তিশালী কর্পোরেট চক্র। মাথায় রাখবেন কিন্তু। তাহলে আমি এখন জানতেই চাইতে পারি ডিপ স্টেট কারা বলেন, কারণ এরা সবাই সামরিকরা আমাদের এখানে আছে, গোয়েন্দা সংস্থাও আছে দেশে, এখন আমলাতন্ত্র আছে, শক্তিশালী কর্পোরেট চক্র আছে। এদের তো আমাদের জানা দরকার কারা চেয়েছিল একটা অনির্বাচিত সরকারকে আরও 5 বছর রাখতে চেয়েছিল, আরও 4 বছর রাখতে চেয়েছিল। কারা আমাদের জানতে হবে না? বিনিময়ে তারা কী চেয়েছিল, যদি তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা ওটাও বের করতে পারবো যে তারা বিনিময়ে কী চেয়েছিল। তারা কারা? প্রথম আলো ঠিক এই কাজটাই করেছে। পরের দিন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ওনাকে জিজ্ঞাসা করেছেন যে সেই ডিপ স্টেটে কারা ছিল বলেন আপনি। এখন আসিফ মাহমুদ কিন্তু সেই জবাবটা দেননি। তিনি কি বলেছেন তার জবাবটা শোনেন। উনি বলেছেন ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলি পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারোর নাম আমি উল্লেখ করতে চাই না। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, আপনি উল্লেখ করতে চান না কেন? আজগুবি কথা বলেন নাকি বানায় বানায় বলেন? আমি যদি বলি আপনি একটা আওলা বাজানোর জন্য গেলে বানায় বানায় বলতেছেন, আপনি কি জবাব দেবেন? আমি বললাম যে অমুক অমুক আমি জানি, যারা নাকি এই সমস্ত আকাম কুকাম করছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আকাম কুকামের নাম বললাম আমি, যে আমি জানি কিছু লোক এই ধরনের ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, যেহেতু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখন আপনি জানতে চাইবেন না পরিকল্পনাগুলি কে করছিল, কিন্তু আসলে কি, আসলে কোনো পরিকল্পনাই হয় নাই, কোনো ষড়যন্ত্রই হয় নাই। যদি এমন হয় তার মানে আপনি কিছু লোককে সন্দেহের আওতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কেন এটা আপনি কেন করবেন? আমি ঠিক আছে, আমি কিন্তু ওই খলিল সাহেবের নিয়োগটা নিয়ে কোনো আপত্তি করছি না, কারণ ওটা একটা যুক্তি আছে, প্রশ্ন আপনি করতেই পারেন। কিন্তু আপনি যে বললেন যে আপনাদেরকে ডিপ স্টেট প্রস্তাব দিয়েছিল, এই ডিপ স্টেটগুলি কারা বলেন না কেন? এই প্রস্তাবটা কি ভালো ছিল? ভালো ছিল না। তাহলে এই মন্দ লোকদের নাম প্রকাশ করতে আপনার সমস্যাটা কি? তাদের আপনি কেন রক্ষা করতে চাচ্ছেন? তাহলে তাদের সঙ্গে আপনার একটা শেয়ার আছে, আপনার একটা লেনদেন হয়ে গেছে। দেখেন আরেক জায়গায় উনি কিন্তু বলেছেন যে তাদের সম্পর্কে, তারা এটা কেন করতে চাইছে, কে করছে, এই সম্পর্কে এই প্রথম তাকে প্রশ্ন করছিল। তোর উত্তর উনি দিয়েছেন কি, যে দেন দরবারের অংশ হিসাবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, মানে আমাদের মানে উনি এবং আরও কেউ কেউ, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। তার মানে পুরো গভর্নমেন্টের সঙ্গে না, ওনাদের সঙ্গে শিওর, এবং তাহলে আরও কারোর সঙ্গে, মানে আলাপগুলি আলাদা আলাদাভাবে হয়েছে, কিন্তু আলাপগুলো আলাদা আলাদাভাবে হয়েছে। এবং উনি কি বলছেন যে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, কাজে নির্বাচনটা আমরা যথাসময়ে দিয়েছি 1.5 বছরের মধ্যে। ভাইরে একটা কথা বলি শোনেন, নির্বাচন আপনারা হাসিতে, ইচ্ছাতে, খুশিতে খুশিতে দেন নাই, নির্বাচন দিয়েছেন পেদানির ভয়ে। এটা বললে তো মন খারাপ করবেন। আর্মি চিফ বলছিল না যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে? 18 মাসের মধ্যেই নির্বাচন হয়েছে, ওই পেদানির ভয়ে দিয়েছেন নির্বাচন। আর এখন উদাস শাসতেছেন ও মহামানব শাসতেছেন যে আপনারা গণতন্ত্রের পক্ষে ছিলেন। আপনারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, যে কামগুলি যে করছেন ওগুলি গণতান্ত্রিক কাজ ছিল। লুটপাট তো কম হয় নাই, লুটপাট তো কম হয় নাই, আপনাদের অভিযোগ তো কম নাই। আপনি বাঙালির কি বুঝান? হিসাব দিচ্ছেন এটা, আমার এই ব্যাংক হিসাব। আরে ভাই, চুরির মালকে ব্যাংকে রাখে? চুরির মালকে ব্যাংকে রাখে নাকি? আপনারই দলের একজন দেখলাম, একজন আপনার দল থেকে পদত্যাগ করে গেছে, সেই তো বলছে যে আপনার কম্পিউটার ল্যাপটপ সবগুলি সিজ করলে অনেক কিছু পাওয়া যাবে। এতদিন হয়তো ওগুলি ক্রাশ করে দিচ্ছেন, কে জানে, পেয়ে যাবো খুব শিগগিরই। সংসার কেমন করে চালান, কোথার থেকে ইনকাম আসে, টাকা আসে, এগুলি বুঝবো না আমরা? 22,000 টাকা দামে কেটস কিনেন, এগুলো আমরা বুঝবো না? হিসাব সব বেড়ে যাবে, কটা দিন অপেক্ষা করেন না।
কাজে এত জ্ঞানের আপনি তো লাভ নেই রে ভাই, ওই জ্ঞান তো আমরা বুঝি। কাজে ইলেকশন হয়েছে গণতন্ত্রের প্রতি আপনাদের প্রেমের কারণে না, আপনারা পারলে একদিন 1 ঘন্টা বেশি থাকলেও আপনাদের লাভ, ওইটি আপনারা করতেন। ডিও লেটার লিখছিলেন না মোহাম্মদ এজাজকে মেয়র বানানোর জন্য, নিজের চিঠি নিজের প্যাডে চিঠি লিখছেন। মোহাম্মদ এজাজ খুব ভালো মানুষ, এখন আবার সে তার বিজয় যাত্রায় কেন বাধা কেন? হ্যাঁ, চোরের চোর একটা, তো ওই চুরির ভাগ আপনি পান নাই ভাই। এইগুলি বইলা লাভ নাই। অনেক কথাই তো কইছেন, যখন উপদেষ্টা ছিলেন বলছেন এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, বলছেন না? বলছেন তো। পরে যেদিন উপদেষ্টা গিয়ে গেছে তারপরে এসে তো এনসিপিতে জয়েন করছেন। তো এগুলি ভাই আমরা জানি, এগুলি বোঝার মতো বুদ্ধি এই দেশের সাধারণ মানুষের আছে। আমরা সাধারণ মানুষ হইতে পারি, গরিব মানুষ হইতে পারি, কিন্তু এগুলি বুঝি ভাই। কাজে এই যে এখন মহামানব সাজার যে প্রবণতাটা, এই প্রবণতাটা ছাড়েন। আপনি কি ছিলেন, ডিপ স্টেট আপনাকে কী করছে। তবে আপনাকে আমি খুব বাহবা দিই এরকম যে এখনও মাস্টার ডিগ্রিও পাস করেন নাই, খুব তো নাটক করে আবার নর্থ সাউথে যে ভর্তি হয়েছিলেন, পরীক্ষা দিচ্ছেন দেখলাম, ওই লেখাপড়ার কী খবর জানি না এখন পর্যন্ত। এর মধ্যেই যে কায়দা কানুন শিখে গেছেন, যে খবরটা পাবো আশা করি আল্লাহর রহমতে সব পেয়ে যাব। তো এটার জন্য আপনাকে আমি বাহবা দিই যে আপনি একজন মেধাবী লোক, কোনো সন্দেহ নেই, ওই কাজে খুব মেধা আপনার আছে, বাকিটুকু জানা যাবে। যাই হোক, আমি যেটা বলবো, আমার যেটা বক্তব্য সরকারের কাছে, যে এইগুলো সমাধান করেন ভাই। যারা ডিপ স্টেটকে খুঁজে বের করেন, ওনাকে জিজ্ঞাসা করেন ডিপ স্টেট কারা, সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা। লাখ লাখ ডলার খরচ করছিল বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে, এমন নানাভাবে যে রেজিম চেঞ্জকে উৎসাহিত করা হচ্ছিল, সেটা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অধ্যাপক পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ স্টেট বলতে একটা ছায়া সরকারকে বোঝানো হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, অত্যন্ত প্রভাবশালী ধনকুবেররা, বৃত্তশালী ব্যক্তিবর্গ সহ নানা প্রভাবশালী ব্যক্তিবর্গরা মিলে একটা নেটওয়ার্ক গড়ে তোলেন, যেই নেটওয়ার্কে আবার FBI, CIA এর গোয়েন্দারাও থাকেন, এবং তারা রাজনৈতিক সরকারের সমান্তরালে কাজ করে যুক্তরাষ্ট্রের নীতি এবং সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা করেন। আর ডিপ স্টেট তো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কাজ করে না, সব দেশেই এই সামরিক, বেসামরিক গোয়েন্দারা, প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিত্তশালীরা, সুশীল সমাজের প্রতিনিধিরা, যারা রাজনীতি এবং দেশটা কিভাবে চলবে সেই নীতিকে প্রভাবিত করতে চান, তারা মিলেমিশে নেটওয়ার্ক তৈরি করে নানা রকম চেষ্টা, তদবির, আপনার ভাষায় আপনি যদি বলতে চান ষড়যন্ত্র চালান বটে। এখন এমন এক গুরুতর ষড়যন্ত্রের কথা ফাঁস করেছেন আন্দোলনের অন্যতম প্রধান নেতা, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন বলছে 2024-এর নির্বাচনের পর সেই 2029 পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, যার উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা, সেই সরকারকে রেখে দেওয়ার প্রচেষ্টায় তৎপর ছিল ডিপ স্টেট। এখন এটা কোন ডিপ স্টেট? এটা কি মার্কিন ডিপ স্টেট, নাকি এটা বাংলাদেশের সামরিক, বেসামরিক, গোয়েন্দা, সরকারি বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, এদের সমন্বয়ে গঠিত একটা অংশ, যে অংশটি এই ষড়যন্ত্র, কিংবা আপনি যদি একে একটি পরিকল্পনা মনে করেন, তাহলে সেই পরিকল্পনার অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিতভাবেই এই কথা ফাঁস করতে চেয়েছেন যে তারেক রহমান সরকার একেবারেই নিরাপদ নয়, তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে বড় ধরনের বাধা ছিল, এবং বাংলাদেশের ডিপ স্টেটের একটা অংশ 2029 পর্যন্ত কোনো নির্বাচন হতে দিতে চায়নি। এবং বিশেষভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন
সেই অংশটি চেয়েছিল বিএনপির নেতারা আদালতে ঘুরতে থাকুন এই পুরোটা সময় জুড়ে, তাদের মামলা মোকদ্দমাগুলো চলতে থাকুক এবং কিছুতেই নির্বাচন হতে না পারুক। আর যেহেতু সকল নেতার সাজা আছে বিএনপির, সেহেতু বিএনপির পক্ষেও নির্বাচনে অংশগ্রহণ করা। এই ডিপ স্টেট কারা চালাচ্ছিল? বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই চালাচ্ছিল বলেই কি তারেক রহমান সরকার ক্ষমতায় আসা মাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীতে যে গুরুত্বপূর্ণ পদগুলো বড় ধরনের, যিনি প্রধান ছিলেন ইউনূস সরকারের আমলে, সেই ব্যক্তিকে রীতিমতো সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন সেনাবাহিনীর আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যিনিও ইউনূস সরকারের সঙ্গে মিলে সেনাবাহিনীর ভেতরেই আরেকটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করছিলেন। এবং বাহিনী বিভাগের সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেও কিন্তু তারেক রহমান ক্ষমতায় এসেই সরিয়েছেন এবং সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন, মানে সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়েছেন। জিজ্ঞেস করেছেন যে হঠাৎ আসিফ মাহমুদ ভুঁইয়া এই কথাগুলো কেন বললেন। তার আগে আমি একটু বলি যে আসিফ মাহমুদ ভুঁইয়া এই যে ডিপ স্টেট সংক্রান্ত যে কথাগুলো বলেছেন, আসলে কি উনি কি পুরোটাই সত্যি বলেছেন, নাকি তার নিজের মতো করে অর্ধেক সত্য বলেছেন? এটা সত্যি যে 2029 কিংবা প্রয়োজনে তার চেয়েও বেশি সময়ের জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে আনা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান। কারণ ডক্টর ইউনূস 2007-এর যখন 111-এর সরকার যখন ডক্টর ইউনূসের কাছে গিয়েছিল, ইউনূস কিন্তু বলেছিল আমাকে 10 বছরের জন্য দায়িত্ব দিতে হবে। তারা বলেছিল 2 বছর, এবং 2 বছরের জন্য কিন্তু ইউনূস দায়িত্ব নেননি। আর এবার 1.5 বছরের মাথায় ইউনূসকে দায়িত্ব ছাড়তে হয়েছে। যদি শুরুতেই ডক্টর ইউনূস জানতেন যে 1.5 বছরের জন্য তাকে দায়িত্ব নিতে হবে, আমি শিওর তিনি এই পথে হাঁটতেন না, বরং 5 বছর 10 বছর এই টোপটা তিনি গিলেছিলেন। এবং আমেরিকা যে স্ট্র্যাটেজির কথা বললেন আসিফ মাহমুদ, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা প্ল্যান করে, এবং এটা সম্ভব ছিল যেভাবে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু এটা আলটিমেটলি হয়নি। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়া শেষ অংশে যেটা বললেন যে গণতন্ত্রের স্বার্থে তারা ডিপ স্টেটের এই শর্ত সাপেক্ষে এই যে প্রস্তাব 2029 সাল পর্যন্ত থাকার, সেটি তারা গ্রহণ করেনি, এই অংশটা ডাহা মিথ্যা। আসিফ মাহমুদ ভুঁইয়ারা 29 পর্যন্ত ক্ষমতায় কেন, মানে আরো 10 দিন বেশি পারলে ক্ষমতায় থাকতে চেষ্টা করতেন, কিন্তু তারা পারেননি। এখানে যেটা খুব ক্লিয়ার যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল, এটা জামাত ছিল, সাথে শিবির ছিল, বিএনপি এটা মূল ষড়যন্ত্রে ছিল না, বিএনপি পরে যুক্ত হয়েছে, এখানে ছাত্ররা ছিল। তা এর সাথে তো বিদেশি শক্তি ছিল। এই যে ডিপ স্টেটের কথা বলেন, ডেফিনেটলি মার্কিন ডিপ স্টেট, এর সাথে আইএসআই পাকিস্তান ছিল। তো এরা অনেকটা ইন্ডিয়াকে অন্ধকারে রেখেই কিন্তু এই জঙ্গি অভ্যুত্থানটি ঘটিয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে পুরো ঘটনাটা ইন্ডিয়ান নলেজে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন এই চেঞ্জটা হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন, তখন ডক্টর ইউনূস যেভাবে ভারত বিরোধী তৎপরতা শুরু করলেন, যেভাবে কথাবার্তা শুরু করলেন, এবং ইন্ডিয়া যখন দেখলেন যে জুলাই আগস্টে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটে গেছে এবং যারা ক্ষমতা এসেছে তারা ইন্ডিয়া বিরোধী, তখন কিন্তু ইন্ডিয়া তার মতো করে চাল চেলেছে। এবং তারপরে আপনারা অনেক ডেভেলপমেন্ট দেখেছেন, ভারত আমেরিকার সম্পর্কের টানাপোড়েন, আবার সম্পর্ক ঠিক হওয়া, আবার টানাপোড়েন, এই উত্থান পতনগুলো আপনারা দেখেছেন। এবং ভারত, মানে একটা পর্যায়ে আমেরিকা বুঝেছে যে বাংলাদেশে তারা জুলাই আগস্টে কিছু একটা করতে পারলেও পরবর্তীতে ভারতকে অন্ধকারে রেখে বা ভারতকে মাইনাস করে তাদের পক্ষে কোনো কিছু করা খুব সহজ হবে না। সুতরাং ভারতের সাথেই আমেরিকা নেগোশিয়েট করেছে, মূলত ভারতের উদ্যোগেই তারা আমেরিকার সাথে নেগোশিয়েট করেছে, এবং ভারত তখন তার চালটা চেলে এমন ব্যবস্থা করেছে যে বাংলাদেশে ওই 2029 পর্যন্ত আর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার স্বপ্নটা বাস্তবায়ন হলো না, বরং একটা দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা তারা করেছে। আর্মির মাধ্যমেও তারা একটা প্রেসার দেওয়ার চেষ্টা করেছে। এখন আর্মি, বিশেষ করে ওয়াকার, সে আবার জামাতের পক্ষে, কিন্তু সে নির্বাচন চেয়েছিল, কারণ সে বিশ্বাস করত যে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে। সে ইউনূসের চাইতে ক্ষমতায় জামাতকে দেখতে বেশি আগ্রহী ছিল। আর
ভারতের যেটা হয়েছে, ভারত চেষ্টা করেছে একটা ইনক্লুসিভ নির্বাচন করানোর, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একটা নির্বাচন, কিন্তু সেটা যখন কঠিন হয়ে যাচ্ছিল, আমেরিকার পক্ষ থেকে সেটা নিয়ে যখন টাফ কন্ডিশন দেওয়া হচ্ছিল এবং তারা আমেরিকা এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছিল না, তখন ভারত তার প্ল্যান বি খেলেছে। আওয়ামী লীগকে যেহেতু তারা নির্বাচনে আনতে পারছে না, তারা বিএনপির সাথে গোপনে নেগোশিয়েট করেছে এবং বিএনপি ক্ষমতা আসার পেছনে, এই গত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পেছনে, সব কিছুর পেছনে ভারতের একটা পজিটিভ রোল ছিল। এবং ইউনূসের কিছু উপদেষ্টা, এই যে রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, এফজিল কবির, এরা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ভণ্ডুল করার জন্য চেষ্টা করেছে। এবার যেটা বললাম যে 8ই ফেব্রুয়ারি তারা সর্বশেষ চেষ্টা করেছিল যেন নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি না হয়, এবং তখন আমরা কিন্তু বারবার বলছিলাম নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। সুতরাং আসিফ মাহমুদরা, তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা থাকতে পারেনি, তারা ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি আজকেই আমি এই খবরটা পেলাম, আপনারা জানেন যে আমেরিকায় আমার একজন প্রাক্তন মার্কিন কূটনীতিকের সাথে একটা লিঙ্ক আছে, তো তিনি জানিয়েছেন যে এই এনসিপি এরা সম্প্রতি এই ডিপ স্টেটের সাথে তারা আবার যোগাযোগ করেছে এবং তারা ডিপ স্টেটকে বলেছে যে তারা বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে, তারেক রহমানের সরকার, তার বিরুদ্ধে তারা আন্দোলন করতে চায় এবং এই সরকারকে তারা সরিয়ে দিতে চায়। তো আমেরিকার পক্ষ থেকে স্বভাবতই একটু মানে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে একটা সরকার এলো, কেবল 1 মাস পার হলো, এর মধ্যেই কেন তারা এই সরকার বিরোধী আন্দোলনে যেতে চায়। তো এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বেসিক্যালি এনসিপি শুধু না, এনসিপি জামাত, এই পুরো মোর্চাটা যারা, এদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি আসলে আমেরিকা নয়, বিএনপি মূলত ভারতের স্বার্থ রক্ষার জন্যই ক্ষমতা এসেছে, সুতরাং বিএনপি আমেরিকাকে বোকা বানিয়েছে, এরকম একটা কথা তারা বোঝানোর চেষ্টা করেছে এবং আমেরিকার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পায়নি। আমার কথা হলো যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, এরা কি এখনো মনে করে যে তাদের ডাকে লোকজন নামবে? তারা কি এখনো 24শে জুলাই আগস্টের ঘোরের মধ্যে আছে? মানুষ তো জানে কিভাবে তারা প্রতারণা করেছিল, কিভাবে এই সব কিছুর পেছনে বাংলাদেশের এই জনঘৃণিত জামাত শিবির অংশ ছিল, এবং জামাত পরে স্বীকারও করেছে যে তারা এই আন্দোলনে আছে জানলে সাধারণ মানুষ পথে নামতো না। সুতরাং আজকে আমেরিকাও এটা বোঝে এবং এটা সবাই বোঝে যে এই মরা ঘোড়ার উপরে বাজি ধরে আর লাভ নেই। সজীব মাহমুদ ভুইয়ারা ইটস অলরেডি মৃত ঘোড়া, ডেড কেস, এদের নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই। কিন্তু শুরুতে যেটা বললাম যে কেন এই সময়ে আসিফ মাহমুদ ভুইয়া এটা বললো, একটা হলো যে আমেরিকার সাথে তারা নেগোশিয়েট করছে, চেষ্টা করেছে, তারা পারেনি। হ্যাঁ, তারা এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে আমেরিকা সায়নি। দ্বিতীয় হলো যে আপনারা খেয়াল করেছেন যে সোমবার এবং বুধবার রাতে 2জন প্রাক্তন সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। দুইজনই কিন্তু প্রভাবশালী সেনা কর্মকর্তা ছিলেন এবং তাদের অনেক ফলোয়ার কিন্তু বাংলাদেশ আর্মিতে আছে এবং দেশে বিদেশে তারা হাইলি কানেক্টেড। তো এরকম 2জন সেনা কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হলো? যতদূর জেনেছি যে তারেক রহমানের কিন্তু ইনিশিয়াল প্রায়োরিটির মধ্যে এই 111-এ কারা ছিলেন বা এই মাসুদ চৌধুরী, এই মামুন খালেদ, এদের গ্রেপ্তার করার বিষয়গুলো ছিল না, কিন্তু আর্মির ভেতর থেকে একটা অংশ ইনক্লুডিং জেনারেল ওয়াকার খান, তারা কিন্তু তারেক রহমানকে অনেকটা প্রভাবিত করেছে এবং তারা তারেক রহমানকে ফুসলাইছে রীতিমতো যে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হোক, 111-এর কথা বলা হয়েছে, এসব বলা হয়েছে। এর মধ্য দিয়ে ওয়াকার কিন্তু আবার সেই তার অরিজিনাল গেমটা খেলতেছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে তারেক রহমানকে একটা অনাবশ্যক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন এই ওয়াকার এবং এই সেনাবাহিনীর এই অংশটা, যারা তারেককে প্রভাবিত করেছে এই গ্রেপ্তারের পক্ষে। এর মধ্য দিয়ে তারেক একটা চ্যালেঞ্জে আসবে, ওইদিকে এনসিপি জামাতকে দিয়ে আবার তারেকের এগেনস্টে একটা আন্দোলন দানা বাঁধার চেষ্টা করা হবে। সব মিলিয়ে তারেকের জন্য কিন্তু আগামী দিনগুলো খুব কঠিন করে তোলা হচ্ছে। এটা আপনি নিজের প্রশ্ন করেন, প্রশ্ন করলে বোঝা যাবেন যে এই স্বাধীনতায় আপনাকে কতটা আপনার প্রতিদিনের জীবনযাত্রার যে মান সেখানে কতটা উন্নয়ন করতে পেরেছে, এটা নিজেরা জিজ্ঞেস করেন। এর উত্তর 2 ধরনের আসবে। এখানে আবার কিছু মানুষ তো উন্নত হয়েছে যারা কিনা
পাতলা পায়খানা পাছার মধ্যে হালকা একটু লিকুইড বের হইলেই মনে করেন এয়ার অ্যাম্বুলেন্স দাঁড়ানো থাকে, সিঙ্গাপুরে নিয়ে যায়। ওনার কাছে স্বাধীনতার ডেফিনেশন একরকম হবে। ক্যান্সার হওয়ার পরেও যে কিনা ক্যামো দেওয়া খুব জরুরি, সেই ক্যামোর সিরিয়াল পাওয়ার জন্য যে যার কিনা 3 মাস বসে থাকতে থাকতে মারা যায়, ক্যামো দিতে পারে না, তার কাছে ঢাকা মেডিকেলে যান, আপনি ক্যান্সার হাসপাতালে যান, আপনি সোহরাওয়ার্দীতে যান, মিটফোর্ডে যান, ওইখানে যায় পরিবেশ দেখলেই বুঝবেন যে স্বাধীনতা কাকে বলে। ওই মানুষের কাছে জিজ্ঞেস করেন, ও আপনার বলে দিবে যে স্বাধীনতা কাকে বলে, এই স্বাধীনতায় ওনার জন্য কত উপকার করেছে। আজকে বাংলাদেশের যেটুকু অর্জন শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে প্রবাসীরা দেশের বাইরে থাকে, এরা কিছু ডলার পাঠায়, এই ছাড়া বাংলাদেশের কোনো অর্জন নাই, কোনো জায়গায় কোনো অর্জন নাই। সেই মানুষগুলোরে গিয়ে জিজ্ঞেস করেন তাদেরকেও এই সরকার কতটুকু সুখে রাখতে পেরেছেন। একটা টিকিটের জন্য ঈদে দেশে আসতে পারে নাই। সরকারের তো উচিত প্রতিটা প্রতি 2 ঈদে সবাইকে সমপরিমাণ টিকিটের সমপরিমাণ টাকা দিয়ে দিবে সরকার। আনেন, আপনার দেশে ঈদ করতে মন চায়, ছেলে মেয়েরে পড়ালেখা করেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, আর ঈদের সময় তাদের সেই লন্ডন টন্ডন গিয়ে আবার বাজার টাজার মার্কেট টার্কেট করে নতুন মডেলের টাইফোন গোল্ড মোল্ড সব কিনে নিয়ে এসে তারপর ঈদ করতে মন চায়। আর সৌদি আরবের ওই প্রবাসীর ঈদ করতে মন চায় না। ওরে যায় জিজ্ঞেস করেন স্বাধীনতার মানে কি, ও বলে দেবে। সো আপনারা আমার এই ভিডিওটা যখন দেখছেন, আমাদের এই দেশের স্বাধীনতাটা হইলো, এই ভিডিওটা দেখার 24 ঘন্টাও পার হয় নাই, দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের একটা বাস আস্তে করে ফেরি দিয়ে নেমে পানিতে পড়ে গেল। 40-50 জন যাত্রী নিয়ে, সেখানে আমি ভিডিও করার আগ পর্যন্ত যতটুকু জানতে পারলাম 25 জনের লাশ অলরেডি উদ্ধার করা হয়েছে, আরও কতজন মারা যাবে ঠিক নেই। আপনার এই মরার স্বাধীনতা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধ মধ্য দিয়ে। আপনি মরবেন, এটাই স্বাধীনতা। আপনি প্রজা, আপনি ওদের গোলামি খাটবেন, ওদের একজন মারা যাবে, ওদের পরিবারের রাষ্ট্রীয় শোক হবে। আপনি 25 জন না 25,000 মারা গেলেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে না। এটার নামই স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যে বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেনি, যুদ্ধ করেও নাই, এটাও বাস্তব কথা। এখন আপনি ওদেরকে বলবেন, ধরেন স্বাধীনতা এই যে এটা নিয়ে যে বিশাল আকারে সবচেয়ে বেশি করে আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, তোর আব্বা বলেছিল তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল, 1971 সালে 27 তারিখ হরতাল হওয়ার কথা ছিল। তাজউদ্দিনের মেয়ের লেখা বই, ভাই আপনি আমারে বিশ্বাস করার দরকার নাই, আপনারও আমি বিশ্বাস করব না। সো আমরা 71-এর ওগুলো নিয়েই, যারা ওই সময়ের মানুষ তাদের কথা যা বলেছে তাদেরকে নিয়েই শুনবো। এই শেখ মুজিব সেদিন ইস্ত্রি করে, পাঞ্জাবি ইস্ত্রি করে, সুটকেস গুছায় তারপরে পাকিস্তানিদের সাথে চলে গিয়েছিল। এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ মুজিবকে বানানো হয়েছে জাতির পিতা, আর জিয়াউর রহমানকে বানানো হয়েছে স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, এটা সত্যি কথা, কিন্তু এইটারও আবার আওয়ামী লীগ মিথ্যা বানিয়েছে। অতএব এই ইতিহাসের কোনোটাই সত্যি না। সত্যি যে ইতিহাস, সেটা যদি নাকি করতে চাইতো তাহলে 55 বছরে করা সম্ভব ছিল। প্রতি বছর একটা মন্ত্রণালয় করা হয়, বালযুদ্ধ মন্ত্রণালয়। এই বালযুদ্ধ মন্ত্রণালয়টাকে আপনার একজন মন্ত্রী দেয়, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সচিব দিয়া বিশাল একটা অফিস নিয়ে সচিবালয় তারা দখল করে আছে। সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 55 বছরে আজ পর্যন্ত আমাদেরকে বলতে পারে নাই কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা, কারা আসল মুক্তিযোদ্ধা, কারা আসল রাজাকার, কিচ্ছু না। এটা একটা ব্যবসা। এই ব্যবসা করে বিএনপি আসলে বিএনপি খায়, আওয়ামী লীগ আসলে সব চাইতে ব্যবসা করে খায়। এই ব্যবসা করার জন্যই এই মুক্তিযোদ্ধাটাকে আমাদের সামনে এইভাবে দাঁড় করায় রাখা হয়েছে। আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা সারা জীবন যেন খুব খারাপ থাকে এই জন্য গাঁজাখুরি এক গল্প, 2 লাখ আপনার এই মহিলাদেরকে করা হয়েছে, রেপ করা হয়েছে। ওরে বাবা রে বাবা, পাকিস্তানিরা তোমাদেরকে চোদে না, সরি লাগায় না তোমাদেরকে। তো ওইখানে আরেক হলো কি 30 লাখ মানুষকে হত্যা করেছে। এই 2 বাল দিয়া মানুষকে বিশাল আকারে একটা মধ্যে ফেলে রেখেছে। এটার কারণ কি? এটার কারণ হলো বাংলাদেশ যেন সারা জীবন
ইন্ডিয়ার পায়ের তলে থাকে, কোনোদিন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না হয়, ইন্ডিয়ার ওই পাশে যেন না যাইতে পারে কোনোদিন। যাই করবে আপনার পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, আপনার সংস্কৃতি যা যা আছে সব কিছু কন্ট্রোল করবে ইন্ডিয়া। এই জন্যই আমাদেরকে এইভাবে ধরে রাখা হচ্ছে। ভাই 1947 সালে দুই পাকিস্তানের 1000 মাইল দূরে যখন ভাগ করে দিয়ে গিয়েছে না ব্রিটিশরা ওই সময় দুই পাকিস্তানের আলাদা করে দিয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দুইটা দেশ এরকম ভৌগোলিক ইয়ের মধ্যে না থেকে আলাদা থেকে কোথাও আছে। পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গায় আছে আপনি বলেন আলাদা একসাথে? কেউ নাই। তো বাংলাদেশ আর পাকিস্তান কেমনে থাকবে? টুডে টুমোরো তারা আলাদা হইতই, এটা একদম বাস্তবতা। এর বাইরে আমরা কখনোই যাইতে পারতাম না। এক সময় না এক সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে 1968 সালে, যখন শেখ মুজিব জায়া রয়ের সাথে আগরতলায় গিয়ে বৈঠক করেছে। পাকিস্তানিরা দয়া করে ওরে মাফ করে দিয়েছে। ওরে তো ওই সময় ঝুলাই দেওয়া দরকার ছিল, ওরে মাফ করে দিয়ে তারপরেও চেয়েছে একসাথে থাকতে। তারপরেও কন্টিনিউয়াসলি এই পাকিস্তানিদের সাথে যুদ্ধ, পাকিস্তানিদের লোকজনকে মারা, পাকিস্তানি মহিলাদেরকে রেপ করা। শেখ মুজিব, আরে বেটা, ইতিহাস পড়তে হইলে মানে নিয়ে তর্ক করতে হইলে কারোর সাথে তর্ক করবি কোনো বিষয় নিয়ে, ন্যূনতম জানবি তো। আমার যদি এখন মেডিকেল টার্ম নিয়ে কথা বলতে বলি, আমি তো টার্মের কোনো কিছুই জানি না। এখন তুই যদি ইতিহাস নিয়ে কথা বলতে চাস, মিনিমাম তোর আব্বা যে বই লিখে গিয়েছে তোরা দাবি করিস, এটার নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। তোর বাপের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে দেখবি এই আদমজি জুট মিলের যে মাঠ, এই কলোনির মাঠের এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে শেখ মুজিব বলছে কমপক্ষে 500 পাকিস্তানিদের লাশ এখানে হয়ে আছে, কমপক্ষে 500 এই পানির মধ্যে ভেসে আছে। এইভাবে পাকিস্তানিদের সাথে তিলে 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 বাংলাদেশিদের করা হয়েছে। পাকিস্তানিরা আমাদের কিচ্ছু দেয় নাই, পাকিস্তানিরা আমাদেরকে সব জায়গায় শোষণ করে রেখেছে, পাকিস্তানিদের সাথে পাকিস্তানিরা আমাদেরকে দিয়ে কাজ করিয়ে সব নিয়ে গিয়েছে, এখানে কিচ্ছু করে নাই। বেটা, পাকিস্তান গিয়েছে আজকে 55 বছর। এই 55 বছরে পাকিস্তান আদমজি জুট মিল দিয়ে গিয়েছে, আদমজি জুট মিল বন্ধ হয়েছে। নিউজপ্রিন্ট কাগজ মিল দিয়ে গিয়েছে, নিউজপ্রিন্ট কাগজ মিল বন্ধ হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ফ্যাকাল্টিগুলো, ডিপার্টমেন্টগুলো পাকিস্তান করে দিয়ে গিয়েছে, বেশিরভাগ বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তানের করা, রংপুর মেডিকেল এবং রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল পাকিস্তানের করা, ময়মনসিংহ মেডিকেল পাকিস্তানের করা, চিটাং মেডিকেল পাকিস্তানের করা, এই যে কমলাপুরটা পাকিস্তানের করা, এই যে সংসদ ভবনটা পাকিস্তানের করা। স্বাধীনতার অর্জনের মাত্র 2 বছর আগেও যখন খুব তিক্ত সম্পর্ক, তখনও পাকিস্তানিরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা করে গিয়েছে 1969 সালে। গুগলে সার্চ দিয়ে দেখ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয় দিয়ে সার্চ দিয়ে দেখবি যে 23 বছরের বঞ্চনা গাঞ্ছনার ইতিহাস এগুলি শোনায় এই বালের কথা। এই পাকিস্তানিরা এই 23 বছরে এই জিনিসগুলো করে দিয়ে গিয়েছে। যদি না হইতো, বালটাও হইতো না। 1974 সালে খালি এই চারুকলাটা হয়েছে, এর বাইরে আজ পর্যন্ত না হয়েছে কোনো নতুন বিশ্ববিদ্যালয়, না হয়েছে ফ্যাকাল্টি। এইটার নামই বাংলাদেশের স্বাধীনতা। এই বালের গান শোনায় ভাই আপনি বলবেন যে হ্যাঁ ওরা আমাদের শোষণ করার জন্য এখানে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে করেছে পাকিস্তানের লোক এসে পড়ার জন্য, তোর লোকেরা শিক্ষিত করার জন্য এগুলো বানিয়েছে, তারা করেছে এগুলো। এই যে পিজি হাসপাতালটা, এই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল, ওইখানে দেখবি যে পাকিস্তানি ডাক্তারদের কি অবদান, কি করে গিয়েছে তারা এই হসপিটাল। এটা তো 500 বেডের ছিল এক সময়, পরে 1800 বেড। এগুলো কারা করেছে? এই পিজি হাসপাতালের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কারা করেছে? পাকিস্তানিরা করেছে। আজকে তাদের সাথে আমাদের বিশাল খারাপ সম্পর্ক। ভাই কোনো সমস্যা নেই, আমি এগুলো বলার মানে এটা না যে আমরা আবার পাকিস্তানিদের সাথে আলাদা হইতে বা আলাদা হওয়ার দরকার নাই। আমেরিকার সাথে জাপানের আজকে মধুর সম্পর্ক, দক্ষিণ কোরিয়ার মধুর সম্পর্ক, ভিয়েতনামের মধুর সম্পর্ক। ভাই তাদের সাথে যুদ্ধ হয় নাই। আজকে আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, একসময় এরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে ওদের কাছ থেকে। আমেরিকায় আফগানিস্তানকে সাহায্য করেছে, এটাই কৌশল। যার যখন যাকে দরকার হবে, এই ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল না, তারা আজকে রাশিয়ার কাছ থেকে সব সুযোগ সুবিধা নিচ্ছে না। আমাদের এই সুযোগ সুবিধা যেন আমরা নিতে না পারি, ভারতকে যাতে আমরা ওভারটেক করে কোথাও যাইতে না পারি, এই জন্য এই ধরনের এই গাঁজাখুরি গল্প সব জিয়ে রাখা হয়েছে, যেন পাকিস্তানিদের সাথে আমরা কোনোভাবে কোনো সুযোগ সুবিধা, কোনো চুক্তি, কোনো কিছু করতে না পারি। ভাই পাকিস্তান আলাদা, আমরা আলাদা। আমি আমার কাজে পাকিস্তানকে কাজে লাগাবো, পাকিস্তান পাকিস্তানের কাজে আমাকে কাজে লাগাবে। এইভাবেই চলতে হবে। এখন যদি নাকি আপনি বলেন যে
ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, ভারত হলো আমার ভাই ভারত কয়েকদিন আগে আমাদের তেল দিয়েছে, তেল নাকি কার বলতে গেলে আবার আমার মুখ খারাপ হয়ে যায়, বুঝছেন, আমি কন্ট্রোল করতে পারি না। ওদের কার নাকি কোন দিক দিয়ে নাকি তেল দিয়েছে। আরে ভারত এখন তেল না, ভারত এখন আরও অনেক কিছু দিতে পারে, কারণ ভারতের এখন চিপার মধ্যে আছে, যেই কারণে ভারত এখন আমাদেরকে কোনো না কোনোভাবে একটা করতে হবে। কিন্তু ভারতের আসল চেহারা কি সেটা বুঝবি, সেটা বুঝতে হলে চল একজন একটু বক্তব্য শুনি তোদের ভারতের আব্বার। এখানে সোলজার পাঠা, সোলজার পাঠা, তোরা সোলজার পাঠা, বাংলাদেশে পাঠা, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, দুই পাকিস্তান মিলা বাম্বু লাগাবে, পাঠা তোরা, যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশের সোলজার পাঠা, ন্যাংটা বানায় ছেড়ে দিবে। বাংলাদেশের প্রতিটা মানুষকে শুধু একটা কথা বলি ভাই, কথা খুব খারাপ লাগতে পারে, চেতনায় আবার পাশে আগুন লাগতে পারে অনেকের, এই বাংলাদেশ যেদিন আক্রান্ত হবে সেদিন সবার আগে পাকিস্তানি ভাইয়েরা এসে আপনার পাশে দাঁড়াবে, এটা গ্যারান্টি দিলাম। আমি জীবিত থাকি অথবা মৃত থাকি, একটা কথা বললাম, পাকিস্তান উইল বি দ্য ফার্স্ট কান্ট্রি আপনারে সাপোর্ট করার জন্য। অতএব পাকিস্তানের সাথে ভাই আমাদের কৌশলগত ভালো সম্পর্ক থাকতে হবে, তাদের সাথে আমাদের অস্ত্রের চুক্তি থাকতে হবে, মিলিটারি চুক্তি থাকতে হবে, বাণিজ্যিক চুক্তি থাকতে হবে, পাকিস্তানের সাথে সব ধরনের চুক্তি থাকতে হবে। যদি না হয় তাহলে এরা সারা জীবন আমাকে এইভাবে এই ধরনেরই করে যাবে। তারেক রহমান যেই কথাগুলো আমরা এর আগে আনন্দবাজারেও শুনেছি, এই ব্যক্তিও যেই কথাগুলো বলল, আপনি চুক্তি করে এসেছেন, যদি কৌশল হয়ে থাকে, 111-এ খালেদা জিয়াকে অফার দেওয়া হয়েছে, খালেদা জিয়া বলেছে না আমি 111-এর এদের কোনো কিছু বৈধতা দিব না, পরে শেখ হাসিনাকে বৈধতা, এই প্রণব মুখার্জি তার বইতে লিখেছেন। তো আমরা ধরে নিলাম আপনি কৌশল করেই তারপরে তাদের সাথে মিলেমিশে এসেছেন, এবং আমরা এখনও পর্যন্ত, আমি আমার কথা বলি, আমি কিন্তু এখন পর্যন্ত আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে তারেক রহমান। আপনার কিছু বিষয় আমি জানি, যে বিষয়গুলোর কারণে আমার বিশ্বাস যে আপনি কোনো দিন শেখ হাসিনা হবেন না, জিয়া পরিবার কখনো শেখ পরিবার হবে না, এই বিশ্বাসটা আমার আছে। এবং আপনি ঠিক সময় মতো, বিশেষ করে গত 2 দিনে জেনারেল মাসুদ এবং জেনারেল ওর আরেকজন কি মামুন খালেদ, দুইজনকে ধরার পরে আমার ভেতরে সেই বিশ্বাসটা আরও বেশি জন্মেছে যে আপনি এক এক করে সব কটাকে ধরবেন। এবং আপনারা একটা জিনিস বলে রাখি, তারেক রহমান, পৃথিবীতে কেউ সারা জীবন বাঁচে না, আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। যদি সারা জীবন মানুষের মনে থাকতে চান আপনার বাবার মতো, তাহলে শুধু একটা কথা বলবো যে কিচ্ছু করার দরকার নেই ভাই। আপনি দুর্নীতি করেন, টাকা পয়সা নিয়ে লন্ডনে পাঠান, আপনি আবারও আপনি এই আওয়ামী লীগের মতো করেই প্রচুর টাকা পয়সা নেন, কোনো সমস্যা নেই ভাই। খালি ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের একটা জায়গায় দাঁড় করায় দিয়ে যাবেন, যেটা আমরা ইউনুসের কাছে চেয়েছিলাম, ইউনুস করে নাই। আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই কাজটা খালি করে দেন। আপনার যে কোনো বিপদে, এই দেশের যে কোনো বিপদে বাংলাদেশের 18 কোটি মানুষ এক হয়ে আপনার পাশে দাঁড়াবে। ভারতে আসতে দেন, দেখি ওরা আমাদেরকে কি করে নিয়ে যায়। খালি আমাদের কিচ্ছু লাগবে না ভাই, আমাদের খালি এই আপনার এই আকাশ নিরাপত্তা ব্যবস্থাটা আমাদের করেন, যাতে আমরা আমাদের ইন্টারসেপশনের এই কাজগুলো যাতে আমরা খুব ভালোভাবে করতে পারি। ওদের আকাশ দিয়ে যদি ওরা আমাদের কিছু করতে না পারে, ওরা মাটিতে নামে আমাদের কিছু করতে পারবে না। সারা জীবন যুদ্ধ করলেও ইন্ডিয়ানরা আমাদের সাথে যুদ্ধ করে পারবে না, এই সাহস ওদের নাই। আর সেই সাথে আমাদের যা লাগে, অস্ত্র লাগে, যা লাগে, সেটা ভাই আপনাদের মানে এই আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি পাকিস্তান সবার আগে আপনার পাশে না দাঁড়ায় এসা, আমি যদি জীবিত থাকি সেদিন আমার জুতার গলা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। অতএব এরা যেই হুমকি ধমকি যা দিচ্ছে, আপনি এটাতে বিচলিত না হয়ে আপনার ওদের সাথে আপনাকে চোখে চোখ রেখে একটা পর্যায়ে গিয়ে কথা বলতে হবে। আপনার যতটুকু কৌশল অবলম্বন করা দরকার আপনি করেন, কোনো সমস্যা নাই। আপনাদের সামনে ভিডিওতে আজকে আমি কথা দিলাম যে বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ হয় এবং এই বর্তমান সরকার যদি বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, আমি যদি নাকি ওই দিন ফ্লাই করে বাংলাদেশে না যাই, তাহলে আমার সারা জীবন আপনি যা মনে চায়, ভীতু, কাপুরুষ, খারাপ, বজ্জাত, মানে বেঈমান, মুনাফেক, যা মনে চায় বলেন, সেদিন যদি আমি দেশে না যাই। কিন্তু ওই সরকারকে, আমার দেশের ওই সময়ের সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হবে। অতএব আপনার যেই এই ভারত যে হুমকি আপনাকে দিয়েছে, এইটাতে আপনি তোয়াক্কা না করে আপনি বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ এক একজন সোলজার, যদি প্রয়োজন হয় আমাদেরকে প্রশিক্ষণ দেন, যা প্রয়োজন, যত টাকার, আমরা না খেয়ে বাংলাদেশের মানুষ ঘরের থালা বাটি বিক্রি করে আপনাকে টাকা দিবে, কত টাকা, কত ডলার লাগবে, কি অস্ত্র কিনতে হবে, আপনি সেগুলো কিনে এই দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন।
বিশেষ করে এই আপনার ইন্টারসেপ্টরের যে এইটাকে আপনাদের করতে হবে, কারণ তাদের যেহেতু যুদ্ধ বিমান, তাদের মিসাইল আছে, তাদের ড্রোন আছে। সো এই জিনিসগুলোর জন্য কি করা দরকার, সেটা যার সাথে চুক্তি করতে হয়, পাকিস্তানের সাথে করতে হোক, চীনের সাথে করতে হোক, তুরস্কের সাথে করতে হোক, আমেরিকার সাথে করতে হোক, রাশিয়ার সাথে করতে হোক, যার সাথে মনে চায় করেন, করে আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা করেন। মাটিতে নেমে যখন ওরা যুদ্ধে নামতে আসবে, ওইটার সাথে বাংলাদেশের মানুষ ফাইট করবে, সেটার জন্য আমাদের প্রশিক্ষণ দেন, যা প্রয়োজন সেটা করেন। এই দেশের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা অন্তত গত 15 বছরে এরকম একটা প্রজন্ম তৈরি করেছে, যে প্রজন্মটা এই দেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য মুখিয়ে আছে। কে বিএনপি করে, কে জামাত করে, কে কোন দল করে, চরমনাই করে না কি করে, ইন্ডিয়ার প্রশ্নে সবাই এক। অতএব আপনি সেটা করেন। আমাদের কিছু কিছু মানুষজন আছে যারা এখনও পর্যন্ত পাকিস্তানের সাথে আমাদেরকে একটা দ্বন্দ্ব বাধায় রাখার জন্য একটাই করে, ভাই 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবস, ওকে 16ই ডিসেম্বর ইন্ডিয়া তাদের কাছ থেকে লিখে নিয়ে গিয়েছে, আমাদের কারো আসতে দেন, ওকে তারপরে ভাই আলাদা হয়ে গিয়েছে, দ্যাটস এনাফ, এটা ওভার। এখন আমরা দিনগুলো পালন করব, ঠিক আছে, গুতাগুতির দরকার নাই তো। পাকিস্তানের গুতায় কি পাকিস্তানের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন? পাকিস্তান আপনার এখানে না আসলে পাকিস্তানের কী হবে? পাকিস্তানের ল্যান্ডের অভাব আছে? আমার মেয়ে 1,44,000 বর্গ কিলোমিটার, ওর 6,80,000 না কত হাজার বর্গ, আমার চাইতে এরকম 5টা রাষ্ট্রের মতো ওর একটা দেশ, মানুষ আমাদের চেয়েও কম, তো ওদের আমাদের জায়গা দরকার আছে নাকি? আমার এখানে আছে কি? আছে কিছু বাংলাদেশে। এখন ওরা আমাদেরকে এই কিছু মানুষজন আছে যেগুলো এই দ্বন্দ্ব বাধায় রাখার জন্য ইচ্ছাকৃতভাবে, দেখেন সবশেষ খেলাটার কথা বলে আপনাদের শেষ করি। সবশেষ খেলার ক্রিকেট খেলাটায় বাংলাদেশ 3টা ম্যাচ খেললো। 3টা ম্যাচের মধ্যে ইতিহাসের সব জায়গায় এগুলোর আপনার উল্লেখ করা আছে। তারা নিয়ে গিয়েছে আমাদের দেশের টাকা পয়সা লুটপাট। ইয়ের পরে 400 কোটি টাকা এসেছিল আমাদের অনুদান বিদেশ থেকে। সেই 400 কোটি তখন আমাদের তো টাকশাল সব নাই, তারা আমাদের সেটা করলো। সেই টাকাটাতে তারা 400 কোটিরে 800 কোটি ছাপাইলো। 800 কোটি ছাপায় কি করলো তারা? তাদের ওই টাকাগুলো দিয়ে আমাদের দেশে চাল ডাল সব কিনে নিয়ে গেল। পর্যাপ্ত ছিল আপনার বিভিন্ন দেশ থেকে আসা আপনার সাহায্য সহযোগিতা ছিল, এগুলো সব নিয়ে যায় তারা আমাদের দেশে ইনফ্লেশন করে দিল, মানুষ না খেয়ে 74-এ মারা গেল। আর ভাই মানুষ মারা গেলে মারা যাবে 72-এ, 73-এ, 74-এ গিয়ে মরল কেন? এই ভারতীয়দের কারণে। ভাই আপনারে আমি যদি এখন 55 বছরে এই ইতিহাস এত ড্যামেজ হয়েছে যে আপনাকে এখন আমি বুঝাইতে গেলে আপনার অনেক কিছু মনে হবে যে এই লোক আসলে মানে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলে, ভারতের বিরুদ্ধে এত ক্ষোভ তার। ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনার। আল্লাহর ওয়াস্তে যেই মানুষগুলো সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আছে না জেনারেল ওসমানী, সেই জেনারেল ওসমানী শেখ মুজিবের এখান থেকে পদত্যাগ করেছিল, জানেন এটা? শেখ মুজিব মন্ত্রণালয়ে থাকতে দেয় নাই। এই যে তাজউদ্দিন আহমেদ, তার অবর্তমানে সে প্রধানমন্ত্রী ছিল না, এই তাজউদ্দিন আহমেদরে শেখ মুজিব বহিষ্কার করেছে, বাধ্য হয়েছে তারা করতে। শেখ মুজিব এই তাজউদ্দিনের মেয়ের বইতে লিখেন, একদম হুবহু সেদিনের ঘটনাটা বর্ণনা করেছে যে আব্বু সেদিন এই বাড়িতে এসে তারপর বলেছিল এর চেয়ে পাকিস্তান আমলি তো ভালো ছিল। কোনো কারণে কোনো ভালো মানুষরে ওই দিন এই শেখ মুজিব তার এই জায়গাতে সে থাকতে দেয়নি। সো এখন আপনি তাদের কাছ থেকে ইতিহাস শেখেন, দেখবেন ইতিহাসের সব কিছু জানেন। আমার কাছ থেকে কারোর কথা বিশ্বাস করবেন, আপনার নেতারাও বিশ্বাস করবেন না, আমারও করবেন না কারোর কথা। আবার এখন যে গজিয়ে ওঠা যেসব মুক্তিযোদ্ধা আছে এগুলোরও বিশ্বাস করবেন না, এগুলো সব ভুয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার ওই সার্টিফিকেট নিয়ে সব এখন আসল মুক্তিযোদ্ধা কেউ সামনে আসে না। এরা এই তেলও মারে না, এরা এই ধান্দা এই খাইতেও আসে না, অনেকে আছে এই ভাতাও নেয় না। এরকম বহু মুক্তি আমার নিজের পরিবারে আছে। আমার আপন খালু, আমার খালার ছোট খালার হাজবেন্ড, আপন খালু মুক্তিযোদ্ধা। এইসব ইতিহাস এগুলো তার কাছ থেকে বহুত শুনছি ভাই। আপনার সেক্টর কমান্ডার আছে না, সেক্টর কমান্ডার সবচাইতে বড় সেক্টর 9 নম্বর সেক্টর খুলনা অঞ্চলের, এই 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার আপনার মেজর জলিল। জানেন মেজর জলিল কোথায় মারা গেছিল? এটা জানেন কেউ? মেজর জলিল এই করাচিতে গিয়ে মারা গেছিল। দেখেন ওনার দেখেন, ওনার গুগলে যান, ওনার দেন, করাচিতে গিয়ে মারা গেছিল। এই বাংলাদেশের প্রতি ঘৃণা, ইন্ডিয়ার প্রতি ঘৃণায় সেই দেশটায় থাকতে পারে নাই, সেই জীবনটা সেইখানে মারা গিয়েছে। একজন সেক্টর কমান্ডার। আপনার কাছ থেকে আমি ইতিহাস শিখবো ভাই। আপনি আমার সাথে ইতিহাস নিয়ে করবেন, ডিবেট করবেন, কথা বলবেন, যে বলতে চায়, যত বড় মুক্তিযোদ্ধা আছে যে আছে,
আমি আমার মুখ থেকে একটা কথা বলবো না, বই থেকে কোট আনকোট কথা বলবো। তার চাইতে বড় মুক্তিযোদ্ধার বই থেকে আমি তার রেফারেন্স দেবো যে এই মুক্তিযুদ্ধে এটা বলে গেছে, আপনি এটা কোথায় পেলেন। আমার মুখ থেকে একটা কথা বলবো না, কে আছেন বলেন, আমি তার সাথে বসবো। অতএব এই মুক্তিযোদ্ধা নিয়ে ভাই আমাদের দেশের যে 2 লাখ মা বোনকে পাকিস্তানিরা লাগাইছে, বাল ফলাইছে, 30 লক্ষ মানুষকে পাকিস্তানিরা মেরে থয়ে গিয়েছে। ভাই এই ভগাস কথাবার্তা 55 বছর হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের, বলেন না কেন ঠিক করতে, জীবনও করবে না, কারণ সব মিথ্যা কথা। পাকিস্তানিরা কাউকে রেপ করে নাই, পাকিস্তানিরা কোনো মুসলমানকে হত্যা করে নাই। এই যে কয়দিন আগে আমেরিকাতে দেখছেন না 2 কংগ্রেসম্যান সব এই কারণেই। হ্যাঁ, হিন্দুদের সাথে যুদ্ধ হয়েছে, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, হিন্দুরা তো এই দেশে গণহত্যা চালিয়েছে, গণধর্ষণ চালিয়েছে। তো এখন কি বলবেন এগুলোরও নিয়ে? এই যে 3 লাখ, 30 লাখ, 2 লাখ এগুলোর করেন না কেন? আমরা তো চাই কারা কারা ধর্ষিত হয়েছে, কাদের কাদের ইয়েতে পাকিস্তানের পয়দা হয়েছে, আমরা এটা দেখতে চাই। দেখান, বলেন, আপনাদের তালিকা নাই কেন? আপনারা এখনও করেন না কেন? যে মারা গিয়েছে তার তো আর মান সম্মান নাই, খুঁজে বার করেন দেখি। মুক্তিযোদ্ধা তো এখনও জীবিত আছে, খোঁজ নেন। নাম বলার দরকার নাই, কোনো নারীর নামও বলার দরকার নেই, এমনিতে আপনি সংখ্যাটা আমাদের জানান দেখি কোথায় কে করছে। এইসব ভগাস কথাবার্তা ভাই, আমার পাকিস্তানের সাথে আমি একও হব না, আবার পাকিস্তানের সাথে আমাদের মানে কোনো কিছু দিয়েও সম্পর্ক করার দরকার নেই। পাকিস্তানে আমার ভাই, আমি পাকিস্তানের ভাই, পাকিস্তান আর আমি, এই ভারত যতবার হুমকি দিবে ততবার পাকিস্তানের সাথে মিলে আমাদেরকে ভারতকে প্রতিহত করতে হবে সব দিক থেকে। ওর 7 সিস্টার থেকে শুরু করে খালিস্তান, ওইদিকে পাঞ্জাব, ওইদিকে কাশ্মীর, সবখানে পাকিস্তান বাংলাদেশ মিলে একসাথে ওদেরকে ধরতে হবে। এইটা যেদিন ঠিক করতে পারবেন, এই বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না। এই দেশের একটা উৎপাদন করতে, একটা মোটরসাইকেল উৎপাদন করতে যাবেন, ভারতের সমস্যা। তম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ভয়ঙ্কর চরম একটি সত্য উচ্চারণ করে ফেলেছেন। সেই সত্যটি তিনি মুখ ফসকে উচ্চারণ করেছেন নাকি বিশেষ কোনো নতুন খেলার অংশ হিসেবে উচ্চারণ করেছেন আমরা তা জানি না। সেই চরম সত্যটি হচ্ছে, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন তো, আমরা যেই ডিপ স্টেটের কথা গত 1.5 থেকে 2 বছর ধরে বলে আসছি, এবং ডিপ স্টেটের খেলার অংশই ছিল এই যে তথাকথিত একটি বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলন 2024-এর 5 আগস্ট। সেটির পিছনে কারা কাজ করছিল, কারা খেলছিল, কাদের খেলার অংশ হিসেবে সেটি সফল হয়েছে, আমরা সেই সব কথা তো এতদিন ধরে বলে এসেছি। এখন সেই কথা খোদ সেই আন্দোলনের সামনের সারির একজন ছাত্র সমন্বয়কের মুখ থেকে বের হলো। কেন বের হলো, কেন তিনি এই মুহূর্তে এই কথাটি বললেন, সেটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আমি সে বিষয়ে আসছি, তার আগে আরেকটু বলে নেই যে তিনি কি বলেছেন। তিনি বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিন মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। একটু আগে বলছিলাম যে এই আন্দোলন ছিল, শেখ হাসিনা সরকারের পরিবর্তন অবশ্যই দরকার ছিল, কিন্তু যেই প্রক্রিয়ায় পতনটি ঘটানো হয়েছে সেই প্রক্রিয়ার পেছনে কাদের খেলা ছিল। এবং ডক্টর ইউনূস সরকারই তো ডিপ স্টেটের অংশ। তারা থাকতে চেয়েছিল আরও কয়েক বছর, কিন্তু সেনাবাহিনী এবং বিএনপির নির্বাচনের জন্য যে প্রবল দাবি, তার মুখে শেষ পর্যন্ত তারা পারেনি। শুধু সেনাবাহিনী কিংবা বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের দাবি কেবল নয়, আমাদের মতন ক্ষুদ্র কিছু মানুষ মুহুর্মুহু এই আশঙ্কা তো প্রকাশ করে আসছিলাম যে ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না সহজে, কিন্তু শেষমেশ তারা পারেননি। অনেক বিষয়ে তাদের গোমর ফাঁক আমরা করে দিয়েছিলাম বলেই। এখন প্রমাণ হিসেবে আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনা আরও 4.5 বছর ক্ষমতায় থাকতেন। 2024-এ 7 জানুয়ারি নির্বাচন হলো, আগস্টের 5 তারিখে শেখ হাসিনার সরকারের পতন হলো। বাকি সময়টা যে ডক্টর ইউনূস সরকার থাকতে চাই, সেটিও মুখ ফসকে বলে ফেলেছিলেন। আপনাদের নিশ্চয় মনে আছে, সাবেক ধর্ম উপদেষ্টা মোহাম্মদ খালিদ হোসেন, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকারের অবশিষ্ট সময় আমরা ক্ষমতায় থাকতে চাই। কেন এই কথা বলেছিলেন?
নিশ্চয়ই তার যুক্তিসঙ্গত, মানে নিশ্চয় তার পেছনে কারণ ছিল। ঈদের জামাত সহ বিভিন্নভাবে মানুষের একটা অংশের মুখ থেকে চান ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ, এবং এই নির্বাচন না হওয়ার জন্য অনেকে বলছেন বা বলে আসছেন যে ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল পূর্ব পরিকল্পনা অংশ হিসেবে, যাতে ইউনূস সরকারের সময়ে তুমুল একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নতুন আরেকটি বিপ্লবী সরকার গঠন করা যায়। সেই পরিকল্পনার পেছনে কারা ছিল সেটিও নিশ্চয়ই আমরা জানি। এর আগে আমি অনেকবার এই বিষয়ে কথা বলেছি। এবং বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারকে কথিত করিডর দেওয়ার বিষয়ে যে একটি দৌড়ঝাঁপ শুরু হয়েছিল ইউনূস সরকারের পক্ষ থেকে, আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার মাধ্যমে এই কাজগুলো চলছিল, এটা তো ওপেন সিক্রেট। এবং একই সঙ্গে আমাদের চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার যে একটি বিষয়, ডিপ স্টেটের খেলার বা তাদের দাবি অনুযায়ী, সেই বিষয়গুলো তো আমরা জানি। সেগুলো তো একটা সময় বন্ধ হয়েছে, যদিও চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল সহ আরও কয়েকটি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, দিতে পেরেছে অন্তত ইউনূস সরকার। আপনাদের আর একটু মনে করিয়ে দিই যে শেখ হাসিনা তার শেষ সময় এসে এমন একটি মন্তব্য করেছিলেন যে মিয়ানমার এবং চট্টগ্রামের কিছু অংশ মিলে পূর্ব তিমুরের মতন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমারা। যদি তাদেরকে বন্দর দেওয়া হয়, যদি তাদের কথা অনুযায়ী আরও অনেক কিছু করা হয়, তাহলে তিনি পাকাপোক্তভাবে ক্ষমতা থাকতে পারবেন, এই কথা তো বলেছিলেন। এবং তার সেই কথা তো এখন অনেকাংশে সত্য বলে প্রমাণিত হচ্ছে। আমরা জানি যে কয়েকদিন আগে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে একজনকে এবং ইউক্রেনের আরও 6 নাগরিককে আটক করা হলো, যেখানে ভারতের গোয়েন্দারা বলছেন যে তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর কাছে বিপুল পরিমাণ ড্রোন সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম তারা সরবরাহ করে আসছিল, এবং তাদের একটি অংশ রয়েছে যে পরিকল্পনা রয়েছে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার। এবং সেটিকে কেন্দ্র করে শেখ হাসিনা সেই বক্তব্য নিয়ে গত কয়েকদিন আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এটি ব্যাপকভাবে এলো এই প্রসঙ্গটি। এবং সেই সব জায়গা থেকে এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নিজের মুখ থেকে এখন ডিপ স্টেটের বিষয়ে নানান কিছু ফাঁস করছেন? আগেভাগেই বলেছি যে শেখ হাসিনা যে মন্তব্যটি করেছিলেন সেটি এখন অনেকাংশে সত্য হতে চলেছে বা প্রমাণিত হতে চলেছে, এবং আরও কিছু প্রমাণ যুক্তি তর্ক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগটি ছিল বা এনসিপির বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, এনসিপি মানে সাবেক ছাত্র সমন্বয়কদের নেতৃত্বেই তো এই দলটি গঠন হয়েছে, এবং জামায়াতের পরিকল্পনাও ছিল বিভিন্নভাবে এবং তাদের সাথে মিশে গেছে, সেই সব অভিযোগ তাদের প্রতিও ছিল, যাতে এখন এটি অন্যের ঘাড়ে দেয়া যায়। কিভাবে দেয়া যায়? এখন আমি মোটামুটি এটুকু বলতে পারি যে এই যে ডিপ স্টেটের প্রসঙ্গটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তুললেন, এটির আরও একটি কারণ থাকতে পারে। সেটি হচ্ছে যে এর পরবর্তীতে যাতে এই ধরনের কোনো একটি অভিযোগ বিএনপির কাঁধে চাপানো যায়।